আমি তুষার মাহমুদ, রাজশাহী জেলার পুঠিয়া থানার তারাস নামক গ্রাম থেকে ঘটনাটি লিখছি। ভালো লাগলে পড়ে শোনাবেন। যেহেতু ঘটনাটি একটি বাগানকে কেন্দ্র করে, তাই ঘটনাটির প্রমাণস্বরূপ সেই বাগানের কিছু ছবি ইমেইল করে পাঠিয়ে দিলাম। জানি না ঘটনাটি তেমন ভৌতিক কিনা, তবে আমি যে কালো সময়টা পার করেছি তা কখনো আমি এবং আমার পরিবার ভুলতে পারব না। ঘটনাটি শুরু হয় 2013 সালের মে মাসের দিকে। আমি তখন সবেমাত্র ক্লাস 7-এ পড়ি। দিনটি ছিল বুধবার। কেন জানি সেই দিনটিতে সারা দিনই মেঘাচ্ছন্ন ছিল। সকাল থেকে মেঘ থাকা সত্ত্বেও কোনো বৃষ্টি হচ্ছিল না, কিন্তু হালকা বাতাস হচ্ছিল, আর আমার মনটা সবসময় বিচলিত হচ্ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত তেমন কোনো সমস্যা হলো না, তো মানসিক অসুস্থতা ভেবে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটা ঘুম দিলাম। ঘুম থেকে জাগার 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে হঠাৎ দেখি আকাশে মেঘ গুড় গুড় করে প্রচণ্ড ঝড়ের আকার ধারণ করছে। বলে রাখা ভালো, সময়টা ছিল আমের সিজন, তাই গ্রামের মানুষেরা ঝড়ের মধ্যে আম কুড়াতে বেশ পটু। মূল ঘটনা এখান থেকেই শুরু। আমি 7-5 না ভেবে বস্তা খুঁজে তড়িঘড়ি করে যেতে লাগলাম বাগানে আম কুড়ানোর উদ্দেশ্যে। পিছন থেকে আমার মা যেতে নিষেধ করলেন। তা সত্ত্বেও মায়ের কথা কান না দিয়ে বাগানে মিনিট 3-4-এর মধ্যে পৌঁছে গেলাম। প্রথমে আমার বাপদাদার ভিটে, যার নাম ছিল তুতির জমি। অনেক মানুষ থাকার ফলে ওখানে 5 মিনিট বিভিন্ন আম গাছের নিচে দৌড়াদৌড়ি করার পরেও একটা আমও সংগ্রহ করতে পারলাম না। তো ঠিক আমাদের জমি থেকে 2টা ভিটে পরেই ছিল একটি আম বাগান এবং গোরস্থান। গোরস্থানটির নাম হলো ইরানের বাগান। বাগানটি অনেক ভয়ানক ছিল। দিনের বেলা সবসময় মানুষ খুব বেশি একটা যাওয়া আসা করতো না সেখানে, মানে দিনের বেলাতেও যেত না আর কি। জায়গাটা এত পরিমাণ হন্টেড ছিল যে এখানে একা আসার মতো সাহস কারও হতো না। যখন গ্রামের কেউ মারা যেত তখন দল বেঁধে সেখানে কবর দেওয়া হতো। ওইটা আমাদের দূর সম্পর্কের এক দাদার গোষ্ঠীর গোরস্থান ছিল। আমি সেই আমবাগান গোরস্থানে পৌঁছানোর পরপরই দেখলাম আগের বাগানের চাইতেও এই বাগানটি ঝড়ে একটু বেশি ক্ষিপ্ত। আবার অন্যদিকে এই ভেবে খুশি হলাম কেউ নেই, তাই অনেকগুলো আম সংগ্রহ করা যাবে। কিন্তু যেমনই আমি সামনের দিকে অগ্রসর হলাম, মাসখানেক আগে এক বড় মাকে দাফন করা কবরটির মাটি দেখলাম সরে গিয়েছে। দেখলাম প্লাস্টিক পচি গলে গিয়েছে। যাক, সেদিকে মনোযোগ না দিয়ে আমি আম সংগ্রহে ব্যস্ত হয়ে পড়লাম। অনেক গতিতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় আম মাটিতে পড়ছিল। আমি সেগুলো মাটিতেই সংগ্রহ করে রাখছিলাম। চারিদিকে কোনো প্রাণীর ছায়া নেই। সেই বাগানটিতে আমি একা। এভাবে কিছুক্ষণের ভিতর অনেকগুলো আম সংগ্রহ করে ফেললাম, কিন্তু আমি আমগুলো একটাও বস্তায় না ভরায় বস্তায় আম ভরতে শুরু করলাম। এবার পরক্ষণে লক্ষ্য করলাম স্বাভাবিকের চেয়ে একটি বড় আম সেই বড় মার কবরের পাশে খুব জোরে শব্দ করে পড়ল। সাধারণত গাছ থেকে কিছু পড়লে একটু হলেও ছিটকে পড়ে। আজব ব্যাপার হলো, সেই বাগানটি, সেই আমটি যেখানে পড়েছে সেখান থেকে 1 ইঞ্চিও নড়েনি। আমি বেশ অবাক হয়ে আমটির দিকে ধীর পায়ে এগোলাম। আমি কাছে গিয়ে দেখি মিনিমাম 3-4 কেজি হবে। আমি ভাবলাম একটি স্বাভাবিক আম কত কেজি ওজন হতে পারে? খুব বেশি হলে 500 গ্রাম বা 800 গ্রাম। তবুও মনে একটা কিন্তু রেখে আমি আমটি যেইমাত্র তুলতে যাব, সেই মুহূর্তে হেঁচকা টান দিয়ে এক অজানা শক্তি আমাকে মাটিতে ফেলে দিল। মাটিতে পড়ার সাথে সাথে আমার সব শক্তিটুকু আমি হারালাম। কোরবানির গরুকে জবাই করার সময় যেমন পা মাথা পর্যন্ত মানুষ ধরে রাখে, অনুভব করলাম ঠিক তেমনইভাবেই আমার মাথা থেকে পা পর্যন্ত কিছু একটা আমাকে ধরে রেখেছে। আমি যতই ওঠার চেষ্টা করছি ততই আমার শক্তিহীন মনে হচ্ছে নিজেকে। তখন আমার বুঝতে বাকি রইল না, আমার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। এভাবে কিছুক্ষণ মাটিতে লুটিয়ে পড়ে থাকার পর তখন আমি ভয়ে আল্লাহকে ডাকাডাকি শুরু করলাম। আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আমার মাথাটা নাড়াচাড়া করার শক্তি ফিরে আসে। সাথে সাথে সূরা ইখলাস পাঠ করে বুকে ফুঁক দিতেই আমাকে সেই হাতগুলো ছেড়ে দেয়। আমি আস্তে আস্তে মাটি থেকে ওঠার পর পিছনের দিকে তাকাতেই এক বুড়ো আঙুল দিয়ে আমার ডান পাশের গলায় বেশ জোরে টিপ দিয়ে ধরল। সাথে সাথে আমার মাথা বাম দিকে ঘুরে গেল। এরপর আমার মাথা আর কোনো দিন নাড়াতে পারছিলাম না, ঘাড় নাড়াতে পারছিলাম না। এটা দেখি বেশ ভয় পেয়ে ঠিক এক বাগান পরে এক দূর সম্পর্কের ভাইয়ের বাসায় অবস্থান করলাম। আমি ভাবিকে গিয়ে বললাম, দেখুন তো ভাবি, আমার ঘাড়টা ঘুরছে না কেন?
ভাবি ঘাটটাকে সোজা করার চেষ্টা করলো, তবে বিষ ব্যথা পাওয়ার কারণে বেশি চোরাচুরি করলো না। ভাবি যখন আমাকে জিজ্ঞেস করলো, তোমার এই অবস্থা হলো কিভাবে, তখন ঘটনার অর্ধেক না বলতেই সেন্সলেস হয়ে তাদের বাসার বারান্দায় লুটিয়ে পড়লাম। সেন্সলেস হওয়ার পরের ঘটনাগুলি মা আর ভাবির কাছ থেকেই শোনা। তার মিনিট 5 মধ্যেই আমার জ্বর চলে আসে। আমার শরীরের তাপমাত্রা এত পরিমাণ বেড়ে যায় যে কেউ আমার শরীরে হাত দিতে পারছিল না। অবস্থা বেগতিক দেখে ভাবি সাথে সাথে আমার বাসায় খবর দেন এবং আমাকে বাসায় নিয়ে আসা হয়। তারপর ডাক্তার ডাকা হলে আমার সেন্স ফিরে আসার জন্য চেষ্টা করা হলেও ব্যর্থ হয়। এভাবে আমি 2 দিন সেন্সলেস থাকার পর আপনা আপনি আমার জ্ঞান ফিরে আসে। চোখ খোলার পর দেখলাম আমার মা, বাবা, আপু, চাচি, চাচা সবাই আমার বিছানার পাশে কান্নাকাটি করছিল। আমি কান্নার উদ্দেশ্য বা কারণ জানতে চাইলাম। তার ঠিক পূর্ব মুহূর্তে আমি অনুভব করলাম আমার ঘাড় কোনো দিকে ঘুরছে না। সেদিনের ঘটনা মনে পড়ে যেতে বেশি দেরি হলো না। আমার মা আমাকে জিজ্ঞাসা করল সেদিন বাগানে আমার সাথে কি ঘটেছিল। আমি সব তাদেরকে খুলে বললাম। সেখানে আমাদের ফ্যামিলির ডাক্তার সব শুনে কিছু ওষুধ লিখে দিয়ে কিনে দিয়ে গেলেন। সেই ওষুধগুলোর ডোজ পূরণ করার পরও আমার ঘাড় স্বাভাবিক হচ্ছিল না। এই নিয়ে আমার ফ্যামিলি খুব চিন্তিত হয়ে পড়ল। অন্যদিকে আমার ফুফাতো বোনের বিয়ের দাওয়াত ছিল বিধায় আমার পুরো পরিবার এবং সঙ্গে আমাকেও নিয়ে যাওয়া হলো বিয়ের দাওয়াতে। যাওয়ার পর হুজুর, যিনি সম্পর্কে আমার ভাই হন, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমার এমন অবস্থা হলো কিভাবে। তাকে সবকিছু খুলে বলার পর তিনি বললেন, এই রোগটি কোনো ডাক্তার ঠিক করতে পারবে না। এর একমাত্র সমাধান কোনো ফকির বা ওঝাই দিতে পারবেন। আপনার ছেলেকে অনেক পছন্দ হয়েছে। আমরা ওকে ওই পুরীতে নিয়ে যেতে চাই। আপনারা কি দেবেন? বিনিময়ে আপনাদের অনেক টাকা পয়সা, সোনা, মণিমুক্ত দেব। হুজুর অর্থাৎ সেই ভাই আমাদের এক ফকিরের ঠিকানা লিখে দিলেন এবং তার শরণাপন্ন হতে বললেন। পরবর্তীতে আমার মাকে আমার ক্ষুধার কারণ জানালে তিনি আমাকে খেতে দিলেন। সেখানে আমাকে 1 পিস গরুর মাংস এবং মাংসের ঝোল দিয়ে ভাত খাওয়ানো হলো। ভাত খেয়ে ওঠার পর কেন জানি আমার ঘাড়ের ব্যথা দ্বিগুণ হয়ে গেল। যখন আমার ঘাড়ের ব্যথা সীমাহীন বা সহ্যহীন পর্যায়ে পৌঁছে গেল, তখন আমি জ্ঞান হারালাম। যখন রাতের দিকে আমার জ্ঞান ফিরল, তখন দেখলাম আমার বাড়ির উঠোনে একটা গোল বৃত্তের মধ্যে চেয়ারে বসে আছি আমি। সামনে এক ফকির কিরান পড়ছিল আর সামনে রাখা 1 গ্লাস পানিতে ঝাড়ফুঁক করছিল। তিনি অনেকক্ষণ পানি পড়ার পর কাছে এসে আমাকে গ্লাসের পানিটুকু খেতে বললেন। আমি কোনো প্রশ্ন না করে চুপচাপ পানিটুকু খেলাম। পানিটুকু খাওয়া শেষ করতেই অনুভব করলাম আমার ঘাড় স্বাভাবিক, অর্থাৎ ঘোরাতে পারছি, হালকা হয়ে গেছে। তারপর আমাকে বাড়ির বারান্দায় চেয়ারে বসিয়ে দেওয়া হলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ফকির নানা বারান্দায় 10 সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়লেন। আমি কিছু বুঝতে পারলাম না। ঘণ্টাখানেক পর সেই ফকির নানা উঠে বসলেন, কিন্তু স্বাভাবিক একটা মানুষ কথা বললে যেরকম হওয়া দরকার ঠিক সেরকম ছিল না। ততক্ষণে বুঝলাম জিনটি ফকির নানার শরীরে ভর করেছে। বেশ কর্কশ কণ্ঠ নিয়ে বললেন, ছেলের বাবা, আমাকে কাছে আনুন। আসার পরপরই বলল, কিন্তু আমার বাবা মা আমাকে দিতে অস্বীকারিত জানান। তবুও এভাবে 3 বার প্রশ্ন করা হলো, বলল যে না। তারপর ফকির নানা তার ভেতর থেকে বলে উঠলেন, তোর পরিচয়, কেন এই ছেলের উপর ভর করেছিস, সব বল। জিনটি বলল, তার নাম হাকমত। সে তার পরিবার নিয়ে ওই গোরস্থান কবরেই বসবাস করে। সপ্তাহখানেক আগে তার গাছে হাঁসুয়া দিয়ে ছেলেটি বেশ কয়েকটা কোপ মারে, যার সেই কোপের মাঝে একটা কোপ তার মেয়ের পায়ে লাগে। কিন্তু কোপ লেগে আঘাত লাগার পরেও সে তার পরিবারকে জানায়নি, কারণ ছেলেটাকে তার খুব পছন্দ হয়ে গিয়েছিল। তারপর 2-3 দিন পরে ছেলেটার পরিচয় আমার মেয়ে এনে দেয়। ছেলেটি বাগানে রেগুলার ঘুরতে আসলেও তাকে কখনো একা পায়নি, কিন্তু ঝড়ের রাতে একা পেয়ে আমাদের জগতে নিয়ে আসার ক্রিয়াকলাপ করছিলাম। তখন সেই সময়ে আমি আল্লাহর নাম জপ করছিলাম এবং সূরা ইখলাস পড়ে পুরো শরীরে ফু দিয়ে শরীরটি ছাড়িয়ে নেয় ছেলেটি। যেহেতু সপরিবারে ছিলাম, আল্লাহ ভীরু ছেলেটি আল্লাহর কাছে বিচার দেওয়ায় তার ঘাড় মুটকে তার উপর ভর করি। তাই আপনাদের কাছে একটাই চাওয়া, এই ছেলেকে আমরা নিয়ে যেতে চাই। সবকিছু শোনার পর ফকির নানাও আমাকে দিতে অস্বীকারিত জানায়। তারপর বলা হয়, তুই অন্য কিভাবে এই ছেলেকে ছাড়বি?
সেও আমাকে ছেলে দিতে অস্বীকারিত জানায়। জিনটি বেশ কিছু শর্ত দেয়। ছেলের সাথে আমি সবসময় থাকব, কিন্তু ক্ষতি করব না। মাসে একবার স্বপ্নে আসব। তাকে আমি টাকা, ধন দৌলতের লোভ দেখিয়ে যদি নিয়ে যেতে পারি, তাহলে আপনারা কেউ বাধা দিতে পারবেন না। শর্তগুলো মানার মতো হলেও ফকির নানার শরীর থেকে জিনটি চলে যায় এবং ফকির নানা আবার মাটিতে লুটিয়ে পড়েন। এইবার ফকির নানার 10 মিনিটে জ্ঞান ফিরল। তারপরে উঠে আমার হাতে এবং কোমরে 2টি তাবিজ বেঁধে দিলেন। তারপর থেকে প্রত্যেক মাসেই আমার স্বপ্নে হাকমত আসে, এসে টাকা, সোনার লোভ দেখিয়ে তার সাথে যাওয়ার প্রস্তাব রাখে। হাকমতের এই স্বপ্নে আসা 7 বছর হলে নিরবচ্ছিন্নভাবে এটা চলছে। আল্লাহর রহমতে আজ পর্যন্ত তার লোভে আমাকে ফেলতে পারেনি। সবাই দোয়া করবেন যেন সে আমাকে তার ফাঁদে কখনো ফেলতে না পারে। ফকির নানা এটার সমাধান রূপে বিয়ে করার পরামর্শ দিয়েছেন। এই ছিল ঘটনা। আমার কাছে আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া আরও ভয়ঙ্কর ঘটনা রয়েছে, সময় পেলে লিখে পাঠাবো। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আশা করি আপনাদের এই ঘটনাটি পছন্দ হয়েছে। আমরা চলে যাব দ্বিতীয় ঘটনায়। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার মামার সাথে ঘটা। তিনি একজন জাহাজের ক্যাপ্টেন। তার মুখে যেভাবে ঘটনাটা শেয়ার করেছেন তিনি, আমি সেভাবেই বলছি। ঘটনাটি 1988 সালের জুন মাসে। তখন আমি সিলেট রুটে জাহাজ চালাতাম। তো একবার জাহাজ নিয়ে চট্টগ্রাম থেকে সিলেটে যাই। জাহাজ লোড ছিল সিমেন্ট আর সিমেন্টের কাঁচামাল, অর্থাৎ ক্লিংকার। কিন্তু সিলেটের যে ঘাটে ক্লিংকার আনলোড হবে, সেই ঘাটে অন্য জাহাজের লম্বা লাইন থাকায় আমার জাহাজ আনলোড হতে প্রায় 1 সপ্তাহের বেশি সময় লেগে যায়। তাই এই 7 দিন বসে না থেকে ভাবলাম চায়ের দেশ শ্রীমঙ্গল থেকে একটু ঘুরে আসি। আমি জাহাজের স্টাফদের একসাথে ডেকে বলার পর আমার সাথে আরও 3 জন যেতে রাজি হলো। বাকিরা জাহাজের নিরাপত্তার জন্য জাহাজেই রয়ে গেল। উল্লেখ্য, ওই সময় মোবাইল ফোন ছিল না, তাই যোগাযোগ করা আজকের মতো এতটা সহজও ছিল না। যেই ভাবা সেই কাজ। মূলত এটা একটা অ্যাডভেঞ্চার জাতীয় ট্রিপ ছিল তাদের সবার কাছে। মামা ও তাদের 3 জন কলিগ একটা গাড়ি রিজার্ভ করে শ্রীমঙ্গলে সকালবেলা রওনা দিয়ে দুপুরের আগেই পৌঁছে যান। জায়গাটা বর্তমানে একটা রিসর্ট, যেটা খুবই নামকরা। সেটার নাম বলছি না, সঙ্গত কারণে আমি ঘটনার প্রকৃত স্থানটির নাম প্রকাশ করছি না। তারা শ্রীমঙ্গল থেকে সদর থেকে 6 কিলোমিটার দূরে কোনো একটি টি গার্ডেনে একটি বাংলোতে ওঠেন। উল্লেখ্য, তারা যে বাংলোতে উঠেছেন সেটা কোনো একটি টি স্টেটের অব্যবহৃত বাংলো। বিশেষ কারণ ছাড়া এটা কেউ ব্যবহার করত না। মাঝে মাঝে ঢাকা থেকে অতিথি এলে সেখানে থাকতে দেওয়া হতো, বা ম্যানেজমেন্টের বিশেষ প্রয়োজন ছাড়া বাকি সময় তালাবন্ধ থাকত। এদিকে মামা ও তার কলিগরা সারা বিকেল ঘোরাঘুরি করে আশেপাশে জায়গাগুলোতে দেখল। চা বাগানে, লাওয়াছড়া বোড়ের ভেতরে ঘুরে বাংলোতে ফিরতে ফিরতে রাত 8:30টার মতো বেজে যায় তাদের। রাত 8:30টাই চা বাগানের জন্য যথেষ্ট রকমের গভীর রাত। ততক্ষণে বাংলোর কেয়ারটেকার গভীর ঘুমে আচ্ছন্ন। ডেকে ওঠানো হলো কেয়ারটেকারকে। কেয়ারটেকার একটু বিরক্তির মাঝেই উঠে রাতের খাবার টেবিল সাজিয়ে দেয়। খাওয়া দাওয়া শেষ করতে করতে তাদের রাত 10টার মতো বেজে যায়। কেয়ারটেকার সবকিছু গুছিয়ে চলে যাবার সময় বলল, বাবুরা, রাতে বের হইয়েন না কিন্তু, আর কোনো আওয়াজ শুনলেও বাংলোর বাইরে যাইয়েন না কিন্তু, পাহাড়ি এলাকা বইলে কথা। বলে কিছু শোনার অপেক্ষা না করেই হন হন করে হ্যারিকেন নিয়ে এগিয়ে চলে গেল লোকটা। যাবার সময় দরজাটা বাতাসের ঝাপটায় কর্কশ শব্দে আপনা আপনি লেগে গেল। কেয়ারটেকারের কথাটাকে আমাদের গ্রুপের কেউ খুব একটা পাত্তা দিল না। কিসে আর বিপদ হবে? আমাদের সাথে তো আর টাকা পয়সা, স্বর্ণ গহনা এসব নেই। 4 জন যুবক মানুষ, কার এত সাহস তাদের কাছে আসবে? এই বলে উড়িয়ে দিল সবাই কেয়ারটেকারের কথাটা। মূলত তখন ভুলেও ভাবিনি যে ভৌতিক কোনো কিছু ঘটতে পারে। ফুপা বলছেন, আমি প্রতিদিন রাত 10:30টায় বিবিসির খবর শুনতাম, বহু আগে থেকে। এটা না শুনলে আমার ঘুম আসতো না। তাই রাতে আমার সাথে শর্ট ওয়েভ ব্যান্ডের একটি রেডিও সবসময় সঙ্গে থাকতো। এখানেও এনেছি। অবশ্য আমি যেখানে যেতাম, সাথে কিছু থাকুক আর না থাকুক, সেই রেডিওটা থাকতোই। যেহেতু জাহাজি মানুষ, তাই ফুপার আবার ধূমপানের অভ্যাস ছিল। তাই রাতের খাবার শেষ করে ফুপা ধূমপান করতে এবং বিবিসির খবর তার ছোট্ট ব্যাটারি চালিত রেডিওতে টিউন করে তার এক কলিগকে নিয়ে বাংলোর বাইরে বের হন। উদ্দেশ্য ধূমপানটাও হবে, খবরটাও শোনা হবে। আবার খাবার পরে একটু হাঁটাও হবে।
হ্রদ দেখা আর কলা বেচা সবই একসাথে। তাই আমি নূর আলম নামের এক স্টাফকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম চা বাগানের মেঠো পথ ধরে। চা বাগানে সাধারণত প্রচুর শেয়াল থাকে, তাই চারিদিক হতে থেকে থেকে ভেসে আসছিল কিছু শেয়ালের কুক্কা হুয়া ডাক। গাছের উপর থেকে মাঝে মাঝেই প্যাঁচার ডাক আর ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছিল। রাতের নিশাচর পোকামাকড়ের শব্দ শোনা যাচ্ছিল থেমে থেমে। বাতাসে গাছের পাতা ঘষার শব্দ কানে আসছিল, তবে কোথাও জনমানবের কোনো চিহ্ন ছিল না। পরিবেশটা যথেষ্ট পরিমাণে গা ছমছমে ছিল, যদিও তবুও এটিকে উপভোগ করতে করতে সামনে এগিয়ে যাচ্ছিলাম। ভয়টয় মনে কিছু ছিল না তখন। পূর্ণিমা না হলেও বেশ চাঁদের আলো ছিল। চা বাগানের গাছের মাঝে বড় বড় ছাউনিওয়ালা গাছের ছায়ায় রাস্তাটা আধো আলো আধো অন্ধকারে ঢেকেছিল, তবে মাটির রাস্তাটা বেশ দেখা যাচ্ছিল। যথারীতি রেডিওর খবর শুরু হলো। শুনছি আর হাঁটছি। হাঁটতে হাঁটতে প্রায় মিনিট 15 মতো দূরত্ব পার হয়েছে। সিগারেটটা শেষ হয়ে যাওয়াতে আর একটা সিগারেট জ্বালালাম। নূর হোসেনকে জিজ্ঞাসা করলাম, কিরে, ভয় পাচ্ছিস নাকি? সে কোনো উত্তর করল না, শুধু ঘাড় নেড়ে বুঝালো না। হঠাৎ চাঁদের আলোয় দেখলাম সামনে থেকে প্রায় 6-7 ফুট উঁচু 4 জন লোক সাদা লম্বা পোশাকে আবৃত হয়ে একটা কফিনের মতো কিছু একটা নিয়ে আমাদের দিকে আসছে, এবং তাদের পেছনে আরও 10-12 জন একই আকৃতির এবং একই পোশাক পরা লোক হেঁটে আসছে। দেখেই মনে হলো হঠাৎ কেমন যেন একটা শীতল অনুভূতি ফিল করলাম। মানুষ হাঁটলে পায়ের মুভমেন্টের কারণে বডিটা উঁচু নিচু হয়, হাতে সামনে পেছনে যায়, কিন্তু লোকগুলো এমনভাবে আসছে কারো শরীর নড়ছে না, যেন বাতাসে ভেসে ভেসে আসছে এদিকে। দেখে হঠাৎ কলিজায় চাপ অনুভব করলাম। এমন দৃশ্য এই সময় এই জায়গায় দেখব সেটা ভুলেও ভাবনাতেও আসেনি। আমি একা, সাথে নূর হোসেনকে জিজ্ঞেস করলাম, কিরে, তুই কিছু দেখতে পাচ্ছিস নাকি সামনে? সে উত্তর দিল, না। আমি বললাম, এত রাতে কোনো মানুষ মারা গেলে তো কাউকে দাফন করে না, সকালে সকালে দিবে বা দিনে দিবে, তাহলে এরা আসলো কোত্থেকে? লাশ দাফন করতে যাচ্ছে, কিন্তু সাথে একটা লাইট, টর্চ, হ্যারিকেন কিচ্ছু নেই। কিরে? নূর হোসেন নীরব, কোনো উত্তর নেই তার। দেখতে দেখতে কফিনগুলো সহ লম্বা অবয়বগুলো আমাদের পাশে আসলো, আর ঠিক সেই মুহূর্তেই রেডিওতে চালানো খবরটা হঠাৎ ঝিকঝিক করতে লাগলো। মনে হলো চ্যানেলটা হঠাৎ করে রেডিওর সিগন্যাল হারিয়ে গিয়েছে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? এতক্ষণ ফুল ক্লিয়ারভাবে অনুষ্ঠান চলছিল, 1 সেকেন্ডের মধ্যে সিগন্যাল নেই। এটা ভাবতে ভাবতেই ওই 4 জনের হাত থেকে কফিনটা একদম আমাদের পাশে এসে পড়ল বিকট শব্দে, আর কফিনের ঢাকাটা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো লাশের মুখ। এ যেন কেউ না, আমার সাথে বের হওয়া নূর হোসেন যে এতক্ষণ আমার সাথে ছিল, এটা তো তারই লাশ। লাশটার মুখ পোড়া, বিভৎস, বুকের ভেতরটা ছেদ করে উঠল। ঠিক তখনই আমার নাকে ভেসে আসতে লাগলো ভয়ঙ্কর মাংস পোড়া বোটকা গন্ধ। কতটা ভয়াবহ ছিল সেই গন্ধটা সেটা শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। আমি আমার জীবনে এত ভয়াবহ গন্ধ কোনো দিন পাইনি। যখন জায়গাটা শুনশান নীরবতা, সমস্ত পাখির ডাক, শিয়ালের শব্দ সব যেন একসাথে বন্ধ হয়ে গেছে, তখনও আমার হাতে সিগারেট জ্বলছে। কফিনের সাথে অবয়বগুলোর দিকে তাকিয়ে যেতেই বুঝতে পারলাম প্রত্যেকের মুখ পোড়া, বিভৎস। কারো চোখ নেই, মুখমণ্ডল নেই, সম্পূর্ণই পোড়া। দেখে গায়ের সব পশম আমার দাঁড়িয়ে গেল। সাথে থাকা নূর হোসেনের দিকে তাকালাম। আমার সারা শরীর ঝিমঝিম করছিল। হঠাৎ এতটা মানসিক চাপ নিতে না পেরে পড়ে যাচ্ছিলাম, তাই নূর হোসেনের হাতটা ধরতে যাচ্ছিলাম শক্ত করে। কিন্তু এ কি? আমার হাত তার শরীর ভেদ করে এপার থেকে ওপারে চলে গেল। তার মানে এতক্ষণ আমি যার সাথে হাঁটছিলাম, কথা বলছিলাম, সেও অশরীরী। আমি চিৎকার করতে পারছিলাম না, সারা শরীর ঘেমে ভিজে গেছে। আমার কণ্ঠ থেকে কোনো শব্দ বের করতে পারছিলাম না। ঠিক এমন সময় কফিনের ভেতরে থাকা সেই লাশটি প্রচণ্ড জোরে ঘুমাতে লাগলো। আমি কোনো কিছু না ভেবে পেছনের দিকে গায়ের সমস্ত শক্তি দিয়ে দৌড় দিলাম। সিগারেট, রেডিও কি কোথায় পড়লো তার কোনো হদিস ছিল না। রুদ্ধশ্বাসে ছুটলাম যেদিক থেকে এসেছি। আমি দৌড়াচ্ছি, আর মনে হচ্ছে গোঙানির শব্দটা আমার কাঁধের নিকট আরো নিকটতর হচ্ছে।
আমাকেও পিছনে ধাওয়া করছে। ঠিক সেই সময় শিয়ালের ডাক শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল শত শত শিয়াল একসাথে আমাকে ঘিরে ধরেছে। জীবনে কখনো এত ভয় পাইনি। প্রাণপণে দৌড়াচ্ছিলাম বাংলোর দিকে। দৌড়তে দৌড়তে বাংলোর জায়গাটায় যখন এলাম, তখন দেখি সেখানে কোনো চিহ্ন নেই। বাংলোর চিহ্ন নেই, চা বাগানের ধুধু প্রান্তর। আর চাপ নিতে পারছিলাম না। দিক বিদিক শূন্য হয়ে যেদিকে পেরেছি দৌড়েছি। কতক্ষণ দৌড়েছি মনে নেই। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে একটা গর্তে পড়ে যাই। আমার স্নায়ু আর চাপ নিতে পারে নাই। আমি তৎক্ষণাৎ জ্ঞান হারাই। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। হঠাৎ বজ্রপাতের শব্দে আমার শরীর আর মুখে বৃষ্টির পানির ফোঁটায় আমার জ্ঞান ফেরে। বজ্রপাতের আলোতে আমি দেখি একটা খ্রিস্টানদের পুরনো এক কবরের ভেতরে আমি পড়ে আছি। প্রত্যেকটা কবরের উপরে ক্রস চিহ্ন দেয়া। যেদিকে চোখ যায় শুধু কবর আর কবর। আশেপাশে থেকে শুধু কুকুরের কান্নার আওয়াজ আসছে এবং চারিদিক খুটখুটে অন্ধকার। পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। পায়ে হাত দিতেই দেখি বাম পাটা ছিঁড়ে রক্ত বের হচ্ছে। হাত নাড়তেই দেখি কবরের ভেতরে থাকা লাশ, তার হাড়, সাথে লেগে থাকা আমার পা ছিঁড়ে গেছে। অর্থাৎ লাশের হাড়ই ছিঁড়ে গেছে আমার পা। বজ্রপাতের আলোতে দেখলাম আমি শুয়ে আছি একটা কঙ্কালের উপর। আর তখন কি করব বা কি করা উচিত কিছুই আমার মাথায় আসছিল না। আমার সব ঘটনা মনে পড়ে গেল। আমি কোথায় ছিলাম, কি হয়েছি, কি আছি, সব কিছু। ভয়াবহ ব্যাপার হলো, সামনে তাকিয়ে দেখি যে কফিনটা দেখে জ্ঞান হারিয়েছিলাম, সেই কফিনটা ঘিরে ওই ছাদ, ছন আরো শত শত সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। বজ্রের আলোতে কবরের ভেতর থেকে দেখছিলাম আমি। সাথে শুনতে পেলাম কয়েকটা কুকুরের করুণ ডাক। কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। হঠাৎ দেখলাম একটা কফিন ঘিরে দাঁড়িয়ে থাকা সাদা অবয়বগুলো একটি শরীর না ঘুরিয়ে ঘাটটা 180 ডিগ্রি ঘুরিয়ে আমার কবরের দিকে তাকালো। এই দৃশ্য দেখে আমি আবারও জ্ঞান হারালাম। জ্ঞান ফিরে দেখি আমি সেই বাংলোর রুমে। আমার সামনে কেয়ারটেকার, আমার 3 কলিগ, সবাই, সাথে একজন ডাক্তার। গায়ে আমার তখন ভীষণ জ্বর, শরীরের বিভিন্ন জায়গায় কাটা ছেঁড়া। আমার কাছে সবাই জানতে চাইল আমি কিভাবে গোরস্থানের ভেতরে গেলাম, কারণ গোরস্থান থেকে বাংলোটি ছিল প্রায় 4 কিলোমিটার দূরে। আমি একে একে সব ঘটনা বললাম, সব কিছু। সমস্ত ঘটনা শোনার পর আমার কলিগ নূর হোসেন বলল, আমরা যখন দুজন খবর শুনতে শুনতে হাঁটছিলাম, তখন নূর হোসেন নাকি আমাকে বলেছিল যে আমি একটু আসছি, আমি একটু বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে, আমি তাকে ধরে ফেলব। কিন্তু রেডিওর দিকে মনোযোগ থাকায় আমি তার কথার আওয়াজ শুনতে পাইনি। আমি ভেবেছিলাম সে হয়তো আমার সাথেই আছে। আর বাগানের রাস্তাটা কিছু দূর সামনে গিয়ে 2 ভাগে ভাগ হয়ে যায়। আমি বামের রাস্তা ধরে হাঁটছিলাম, কিন্তু নূর হোসেন আমাকে বামের রাস্তা ধরে কিছু দূর খুঁজে তারপরে না পাওয়াতে ডান দিকের রাস্তায় খুঁজতে থাকে। অবশেষে আমাকে না পেয়ে বাংলোয় ফিরে আসি। সবাইকে নিয়ে বের হয়ে আমাকে খুঁজতে খুঁজতে সারা রাত না পেয়ে কেয়ারটেকারকে নিয়ে খুঁজতে খুঁজতে খ্রিস্টানদের গোরস্থান পর্যন্ত আসি এবং অচেতন অবস্থায় আমাকে উদ্ধার করে। ঘটনা শুনে বাংলোর কেয়ারটেকার বলল, বাবু, আপনাদের তো বলেছিলাম বের না হতে, আপনারা তো কোনো কথা শোনেননি। তখন সবাই কেয়ারটেকারকে চাপ দিলে আসল ঘটনা সে বলতে বাধ্য হয়। তখন কেয়ারটেকার বলে, 1945 সালে এই চা বাগানের বাংলোতে থাকত তৎকালীন ব্রিটিশ এক গার্ডেন ম্যানেজার, যে ছিল খুবই অত্যাচারী। চা শ্রমিকদের ওপর কথায় কথায় নির্যাতন চালাত, চাবুক দিয়ে পেটাত সামান্য কাজে ভুল হলে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তখনকার সময়ের কিছু বিদ্রোহী চা শ্রমিক তাকে ধরে রাতে চা বাগানের ওই 3 রাস্তায় আগুন দিয়ে পুড়িয়ে মারে। তার পোড়া দেহ তখন কফিনে করে ওই 4 কিলোমিটার দূরের খ্রিস্টানের কবরস্থানে দাফন করা হয় এবং তারপর থেকে ওই রাস্তার মোড়ে কেউ এলে বা গেলে কফিনে করে মৃতদেহ আনা ওই দৃশ্য দেখতে পায় এবং মাঝে মাঝে বাংলোর আশেপাশে কোনো কারণ ছাড়াই পোড়া মাংসের গন্ধ পাওয়া যায়। আর এই দৃশ্যটা যার সামনে পড়ে তার সাথে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটেই যায়। তো চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে ওই দিন বিকেলে তারা ওই স্থান ত্যাগ করেন এবং সিলেটে জাহাজে চলে যান। ঠিক তার পরের দিনই ফুপা জাহাজের ইঞ্জিন রুমে আগুন লাগে। তারা কোনো রকম ক্যাজুয়ালিটি ছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন।
আশ্চর্যের ব্যাপার হলো ওই সময় জাহাজের ইঞ্জিন বন্ধ ছিল। বন্ধ অবস্থায় ইঞ্জিনে আগুন লাগার ঘটনা বেশ বিরল, কিন্তু সেটা কিভাবে হলো সেটা আজও রহস্য। কেয়ারটেকার বলছিল যে চা বাগানে যে পোড়া কফিন তারা দেখেছিলেন, তার সাথে দ্রুত দুর্ঘটনা ঘটে। তবে ইঞ্জিনে আগুন লাগা কি সেটারই ইঙ্গিত? এই ছিল ঘটনা। আশা করি আপনাদের এই ঘটনাটি পছন্দ হয়েছে। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। ঘটনাটি শুরু করার পূর্বে আমাদের এখানকার একটু বর্ণনা দিই। আমাদের গ্রামের নাম শেখালিপুর। আমাদের গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে পদ্মা নদী। আমাদের গ্রামটি ভারত এবং বাংলাদেশের বর্ডারের পাশেই। আমাদের গ্রামের পাশ দিয়ে চলে গেছে বিএসএফ রোড। আমাদের পাশের গ্রাম হল ফতেপুর। এই বিএসএফ রোড ধরে ফতেপুর যেতে মিনিট 20 সময় লাগে। এই বিএসএফ রোড দিয়ে মানুষ সাধারণত কমই চলাচল করে। এই রাস্তা ধরে যেতে প্রথম যেটা পড়বে সেটা হলো রাস্তার দুপাশে বিরাট আমবাগান। তারপর কিছুটা গেলে পড়বে রাস্তার ডান দিকে কবরস্থান এবং রাস্তার দুই পাশে বাঁশ গাছ। এরপর আরও কিছু দূর এগিয়ে গেলে রাস্তার ধার ঘেঁষে বাম পাশে পোস্টমর্টেমের একটা ঘর রয়েছে এবং আমাদের ফতেপুর সদর হাসপাতাল থেকে পোস্টমর্টেমের ঘরটি কিছুটা দূরেই ছিল। পোস্টমর্টেম ঘর পেরিয়ে কিছুটা গিয়েই বিএসএফ রোডটি মেন রাস্তার সাথে মিশে গিয়েছে। মেন রাস্তা থেকে আরও কিছুটা গেলে পড়বে ফতেপুর সদর হাসপাতাল। অনেক দিনের পুরনো এই হাসপাতাল। সিরাজুল স্যার আমাদের গ্রামের শেখালিপুর হাই স্কুলের ম্যাথের টিচার। আমি তখন ক্লাস 9-এ পড়তাম। স্যার খুব ভালো পড়াতেন। তাছাড়া পাশাপাশি এই দুই গ্রামের মধ্যে তিনিই ছিলেন একমাত্র ম্যাথের টিচার। সিরাজুল স্যার সপ্তাহে 2 দিন সাইকেলে করে বিএসএফ রোড দিয়ে ফতেপুর গ্রামের একটা বাড়িতে পড়াতে যেতেন। এই রাস্তাটি নির্জন হলেও খুব তাড়াতাড়ি পৌঁছানোর জন্য স্যার এই পথটা দিয়েই যাতায়াত করতেন। সে সময় আমাদের গ্রামে স্কুল বোর্ড শুরু হয় এবং এই বোর্ডকে কেন্দ্র করে আমাদের গ্রামে খুব গণ্ডগোল হয়। তো আমাদেরই গ্রামের এক পরিবারের আপন 2 ভাই গণ্ডগোলের জেরে খুন হয়। সকালবেলায় এই খুনের ঘটনা ঘটে এবং সেদিন গ্রামের পরিস্থিতি অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল না। পুলিশ এসে লাশ দুটিকে পোস্টমর্টেম করার জন্য গাড়িতে করে নিয়ে যায় এবং সেদিন গ্রামে নীরবতা আর শোকের ছায়া পড়েছিল। মানুষজন ঘর থেকে বেরোতে সাহস পাচ্ছিল না, আর পুলিশ গ্রামে 144 ধারা জারি করেছিল। বিকেলের দিকে কিছু কিছু মানুষ ভয়ে ভয়ে বেরিয়েছিল, কিন্তু পরিস্থিতি মোটেই স্বাভাবিক ছিল না। চারিদিকে একটা থমথমে ভাব। সেদিনই আবার সিরাজুল স্যারের ফতেপুর গ্রামে পড়াতে যাবার ডেট ছিল। স্যার একবার ভাবলেন যাবেন না, কিন্তু স্যার এটাও ভাবলেন যে পরের সপ্তাহে ফাইনাল এক্সাম, না গেলে ছাত্ররা সমস্যায় পড়বে। স্যার বিকেল 5টায় ফতেপুর গ্রামের দিকে রওনা হলেন। রাস্তা একদম ফাঁকা। স্যারের মনের ভিতর একটা ফিলিংস কাজ করছিল। আজ এমন 2জন ভাই মারা গেছে যারা তাকে গভীরভাবে ভালোবাসত। এটা ভাবতে ভাবতে স্যার সাইকেল চালাচ্ছেন শহর। স্যার ফাঁকা মাঠ পেরিয়ে আমবাগানের মধ্য দিয়ে চলছেন। এরপর স্যার কবরস্থান পেরিয়ে সেই পোস্টমর্টেম ঘরের কাছে চলে এলেন। তখনও সন্ধ্যা হয়নি। স্যার যখন পোস্টমর্টেম ঘরটি ক্রস করছিলেন, হঠাৎ স্যারের চোখ পড়ল সেই সবুজ প্যাকেটে মোড়া দড়ি দিয়ে বাঁধা লাশ দুটির দিকে। ঘরের ভাঙা জানালা দিয়ে লাশ দুটিকে দেখা যাচ্ছিল, যারা আজই খুন হয়েছে। স্যারের মনের ভেতর এমন খটকা লাগল। স্যার সাইকেল চালিয়ে ফতেপুর গ্রামে পৌঁছে গেলেন। এরপর স্যার সেখানে পড়তে পড়তে গভীর মনোযোগ দিয়ে ফেললেন। সবকিছু ভুলে গেলেন। একসময় প্রচণ্ড বৃষ্টি আর ঝড়ো হাওয়া শুরু হলো। স্যারের আজ একটু দেরি হয়ে গেল। বাইরে বৃষ্টির বেগ একটু কমেছে। বাড়ির লোক স্যারকে যাওয়ার জন্য অনুরোধ করলেন। স্যার বললেন আমি ঠিক পৌঁছে যাব। থেকে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন এবং সেই বাড়ি থেকে স্যারকে টর্চ আর ছাতা দেওয়া হলো। স্যার এক হাতে ছাতা এবং এক হাতে টর্চ নিয়ে সাইকেলে চেপে বাড়ির দিকে রওনা দিলেন। স্যার মেন রাস্তা দিয়ে চলছেন। একসময় স্যার হাসপাতাল ক্রস করে মেন রাস্তা থেকে বিএসএফ রোডে নামলেন। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। স্যারের সেই ঘটনাগুলি আবার মনে পড়তে লাগল। স্যারের হঠাৎ সাইকেলের চেন পড়ে গেল। স্যার কিছুতেই সাইকেলের চেন তুলতে পারছিলেন না। সাইকেল ঠেলতে ঠেলতে স্যার হাঁটতে লাগলেন। স্যার ঠিক পোস্টমর্টেম ঘরের কাছে ভাঙা জানালাটিকে অতিক্রম করতে যাচ্ছিলেন, এমন সময় স্যার লক্ষ্য করলেন যে তার বাম পা কি যেন টেনে ধরেছে। স্যার সঙ্গে সঙ্গে পায়ের দিকে টর্চ মেরে দেখলেন তার পা কাদায় আটকে গিয়েছে। তিনি জোর করে চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই পায়ের স্লিপার সমেত পাটিকে তুলতে পারছিলেন না।
স্যার বসে গিয়ে স্লিপারটিকে কাদা থেকে টানতে যাচ্ছিলেন, এমন সময় আকাশে জোরে বিদ্যুৎ চমকালো, এবং স্যার যা দেখলেন তা দেখার জন্য স্যার একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন যে ভাঙা জানালা দিয়ে পরিষ্কার দেখা গেল 4 জন মানুষের মতো দেখতে লোক, যাদের মুখ অন্ধকার এবং শরীর সাদা কাপড়ে ঢাকা। 2 জন লাশটিকে কাফন পরাচ্ছে এবং 2 জন দাঁড়িয়ে আছে। আতরের গন্ধের সাথে তারা লক্ষ্য করলেন তাদের কারোর পা মাটিতে নেই। স্যার সেটা দেখে আর সহ্য করতে পারলেন না। স্যার সেন্সলেস হয়ে জল কাদায় মুখ থুবড়ে পড়লেন। সকালবেলা তিনি নিজেকে আবিষ্কার করলেন বিছানায়। চারিদিকে প্রচুর ভিড় আর লোকজন দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে স্যার সত্যি ঘটনাটি কাউকে বললেন না। কিছুক্ষণ পর গ্রামের একজন খবর দিল যে কবরস্থানে 2টি পাশাপাশি কবর খোঁড়া রয়েছে। রাসেল ভাই, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। এত সুন্দর করে 2টি কবর খোঁড়া রয়েছিল যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। সেদিনের ঘটনা স্যার অনেক দিন পর আমাদের বলেছিলেন। তারা কারা ছিল, কেন এসেছিল, কেন লাশ 2টিকে কাফন পরাচ্ছিল, কেনই বা 2টি কবর খুঁড়েছিল? এই ঘটনার উত্তর হয়তো সিরাজুল সাহেব দিতে পারবেন না, কিন্তু তিনি জানতেন তিনি হয়তো ছিলেন যে কারণেই হোক না কেন, তারা হয়তো মানুষের অস্তিত্ব বুঝতে পেরে বা মানুষ এসেছে সেটা বুঝতে পেরে সেখান থেকে চলে গিয়েছিল লাশটিকে দাফন না করে। এই ছিল ঘটনা, এবং এটা গ্রামে ঘটে যাওয়া অবিশ্বাস্য ঘটনা। হতে পারে যে যারা মার্ডার করেছিল তারা লাশটাকে নিতে এসেছিল, বাট উনি একটা জিনিস কিন্তু উল্লেখ করেছেন। যারা এসেছিলেন লাশটাকে কাফনের কাপড় পরাচ্ছিলেন, আতর মাখাচ্ছিলেন, তাদের পা কারো মাটিতে স্পর্শ করা ছিল না। কি ছিল তারা? এটাই এই ঘটনার সবচেয়ে বড় প্রশ্ন। সবাইকে জানিয়ে দিই, এই চ্যানেলটিতে এখন নিয়মিত নতুন স্টোরি আপনারা শুনতে পারবেন, তাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর আরেকটা কথা, আপনারা যদি নিজেদের ঘটনা চান আমি পড়ে শোনাই, তাহলে অবশ্যই আপনারা আমাকে ইমেল করতে পারেন। ইমেইলে আপনার নাম, ঠিকানা সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন। এই ভিডিও ডিসক্রিপশনেই ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। ইমেলটি হল sakindocumentary@gmail.com। দেখা হবে পরবর্তী কোনো ঘটনায়।